স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। ওয়ানডেতে ব্যাক টু ব্যাক সিরিজ জেতা বাংলাদেশ দল হঠাৎ করেই চাপে। পেসার শরীফুল অবশ্য আত্মবিশ্বাসী। দ্বিতীয় ম্যাচের আগে প্রেস কনফারেন্সে এসে জানিয়েছেন পরপর 2 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করাও সম্ভব। গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে টাইগারদের জন্য স্বস্তির বিষয় ফিট হয়ে গেছেন মুস্তাফিজ। সোমবার মিরপুরে খেলা শুরু সকাল 11টায়। সাইফুল রূপকের প্রিভিউ রিপোর্ট। নিউজিল্যান্ডকে দেখে নেব, আমি শান্ত, নাজমুল শান্ত, ঝড় তুলেই ফিরব। শরীরী ভাষায় এমন কিছুই যদি বুঝিয়ে থাকেন সেক্ষেত্রে বলাই যায় সোমবার মিরপুরে রক্ষা নাই কিউইদের। কিন্তু শান্ত নিজেই তো বন্দী, অফ ফর্মে আটকা, পায়ের নিচের মাটি নড়বড়ে, প্রিয় মাঠ আর 22 গজও যেন অচেনা। 14 মাস আর 13 ইনিংস ধরে নেই 50। সিরিজের প্রথম ওডিআইতে নামের পাশে গোল্ডেন ডাক। ওয়ান ডাউন ব্যাটার, কখনো পিচের সামনে, কখনো ব্যাটিং গুরুর সঙ্গে আলাপ সেরে ফর্মে ফেরার রাস্তা খুঁজছেন। সোমবারেও ব্যাট হাতে ছন্দের দেখা না পেলে সাইডলাইনে বসার ডাকও পড়তে পারে দলের সহ অধিনায়কের। সিরিজের দ্বিতীয় ম্যাচে শান্তর খেলা নিয়ে শঙ্কা নেই। আফিফকে নিয়ে চারদিকে যত আলোচনা সমালোচনা গুঞ্জন আছে, ওই জায়গায় অঙ্কন কিংবা সৌম্যকে খেলানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। ভাবনায় ফেলছে সাইফ লিটনরাও, কারণ ক্রিজে কঠিন সময় পার করে দারুণ শুরুকে বড় ইনিংসে রূপ দিতে ব্যর্থ হচ্ছে। তবুও ওদের উপরই আস্থা আছে শরীফুলের। ইনশাল্লাহ নেক্সট ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে, আমাদেরকে সাপোর্ট দেবে, আমরাও তাদেরকে সাপোর্ট দেবে, দলগতভাবে আমরা ম্যাচ উইনিং আনবো। ক্রিকেট খেলা এরকম আসেই যে এক ইউনিট ভালো করে আর এক ইউনিট একটু ফেল করে। প্রতিপক্ষের নামী ক্রিকেটাররা আইপিএলে আর পিএসএলে দ্বিতীয় সারির দল এসেই মিরপুরে বাঘেদের চেপে ধরল। ঢাকার প্রচণ্ড গরমেও ওরা পিচ বুঝে খেলে ম্যাচটা বাগিয়ে নিল। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের স্বপ্নও দেখছে কিউইরা। কতটা চাপে টাইগাররা? মাত্র একটা ম্যাচ গেছে, 2টা ম্যাচ আছে, সো আমাদের কনফিডেন্স আছে যে আমরা কামব্যাক করবো ইনশাল্লাহ। আমাদের বেস্ট ক্রিকেটটা কিন্তু লাস্ট ম্যাচে আমরা প্রথম ম্যাচে দিতে পারিনি, সো আমাদের বেস্ট ক্রিকেটটা দিলে আমরা ইনশাল্লাহ কামব্যাক করে সিরিজ জিতবো। টিম বাংলাদেশের জন্য স্বস্তি। ইনজুরির কারণে প্রথম ম্যাচ খেলতে না পারা মোস্তাফিজ এখন পুরোপুরি ফিট। সেদিন ফিজের জায়গায় নেমে দুর্দান্ত ছোটা শরীফুলকে কি আবার বেঞ্চে ফিরতে হবে, নাকি তাসকিন, নাহিদ কেউ একজন একাদশ থেকে ছিটকে যাবে? টচ হওয়ার হয়তো 2-1 সেকেন্ড আগে আমাকে বললো যে আমি খেলবো, তো আমি বলছিলাম ড্রেসিং রুমে এসে রিশাদ বললো এটা রিজিক, হয়তো তোমার রিজিকে আছে। আমরা যে 15 জন স্কোয়াড আছে সবাই রেডি থাকি ম্যাচ খেলার জন্য। এখন ডিসাইড করবে কোচ তারা, সো আমরা সবাই রেডি আছি। এখন এটা তো আমার হাতে কিছু করার নেই, ওনারা যে টিম দিবে সেই টিম নিয়ে আমরা নামবো। নিউজিল্যান্ড দল চনমনে। টম ল্যাথাম আবার টসে জিতলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে বাংলাদেশের, কারণ প্রথম ম্যাচে প্রচণ্ড গরমে আগে ফিল্ডিং করে কাহিল হয়েছে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে পিচও অদ্ভুত আচরণ করেছে। যে ওয়েদার, আমার মনে হয় যে এখানে ওয়ানডে খেলাটা হঠাৎ করে এসে, আমার কথাই বলি, আমি তো T20 খেলে আসছি, তারপরে সাডেনলি আল্লাহর মতোই ম্যাচ খেলছি, সো তারপরেও অ্যাডজাস্ট করে নিছি। সো আমার মনে হয় যে টসটা একটু ইম্পর্টেন্ট, সো দেখা যাক নেক্সট ম্যাচে এখন টস কী হয় তারপরে। সাইফুল রূপক, 71। ক্যারিয়ারের 100তম ওয়ানডে ম্যাচের সামনে দাঁড়িয়ে লিটন কুমার দাস দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়েছে। এই পথ পাড়ি দিয়েছেন বহু উত্থান পতন, সাফল্য আর ব্যর্থতায়, কিন্তু ওয়ানডেতে ফর্ম ফিরে পেতে এবার লিটনের লড়াই যেন ফুরোচ্ছেই না। 100 নম্বর ওডিআই খেলতে নেমে কি লিটন নিউজিল্যান্ডের বিপক্ষেই নিজের ব্যাট প্যাচ কাটিয়ে উঠতে পারবেন? রিপোর্টে বিস্তারিত। ওপেনিংয়ে তানজিদ তামিম কিংবা সাইফ হাসান অন অ্যান্ড অফ। টপ অর্ডারে নেমে তাওহিদ হৃদয় সাপোর্ট দিতে কখনো পারেন কখনো না, কিন্তু একটানা ওপরের দিকে ব্যাট করেও লিটন দাস নিজের কাজটা ঠিক যেন শেষ করে আসতে পারছেন না। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটার তিনি। দেখতে দেখতে ইন্টারন্যাশনাল সার্কিটে পার করে ফেলেছেন অনেকটা সময়। এবার নিউজিল্যান্ডের বিপক্ষেই খেলবেন 100তম ম্যাচ। কতটা দিতে পারছেন নির্ভরতার প্রতিদান। যে ব্যাটার টাইগার টপ অর্ডারে 100 নম্বর ম্যাচ খেলতে নামবেন, অবিসংবাদিতভাবেই তিনি ওই দলের সেরা খেলোয়াড়ই হবেন। কিন্তু এই মুহূর্তে বাস্তবতা বলছে এই ওয়ানডে ফরম্যাটে ব্যাটিং অর্ডারের মাথার দিকে নেমে সবশেষ 50-র দেখা তিনি পেয়েছেন 2023 সালের অক্টোবরে। সেবার তার ব্যাট থেকে এসেছিল 66 রানের ইনিংস। তারপর কেটে গেছে প্রায় 2.5 বছর। লিটনও ওয়ানডেতে ব্যাট হাতে নেমেছেন 18 বার, কিন্তু আর একবারের জন্য পার করতে পারেননি 50-এর মাইলস্টোন। গেল 3 ওয়ানডেতে লিটন ফিরেছেন 40-এর ঘরে, তার মানে দলের হাল ধরেছেন, উইকেটে থিতু হয়েছেন, কন্ডিশনের অবস্থা ভালোভাবেই বুঝেছেন। তবু নিজের ইনিংসটা বড় করতে পারেননি, আউট হয়ে গেছেন।
একটা সময় ধারণা করা হতো লিটন হয়তো নতুন বলে খুব বেশি সুবিধা করতে পারছেন না, কিন্তু এই গ্রাফ বলছে ওয়ানডেতে ওপেনিং এর তুলনায় 3 এবং 4-এ লিটনের গড় রান কম। মিডল অর্ডারে মানে 5 নম্বরে তাকে দুর্দান্ত মনে হচ্ছে বটে, তবে ওই পজিশনে ব্যাটিং করেছেন মোটে 4 ম্যাচে। প্রতিপক্ষ ভেদে অন্তত 10 ইনিংস ব্যাট করেছেন এমন তালিকায় লিটনের সবচেয়ে বেশি গড় রান জিম্বাবুয়ের বিপক্ষে, সেটা 100-র কাছাকাছি। এমনকি আফগানিস্তানের বিপক্ষেও সেই অ্যাভারেজ নেমে এসেছে অর্ধেকে। তবে এই গ্রাফে লিটনের অবস্থান সবচেয়ে নিচে নিউজিল্যান্ডের বিপক্ষে। নিজের 100তম ওয়ানডেতে নামার আগে কিউইদের বিপক্ষে 13 ইনিংসে ব্যাট করে রান তুলেছেন মোটে 11.5 গড়ে। সিরিজের দ্বিতীয় ম্যাচে কি সেই ব্যাট প্যাচ থেকে বেরিয়ে আসতে পারবেন? প্রশ্নটা জটিল। আগের পরিসংখ্যান যাই হোক, একজন লিটন দাস মানেই বাংলাদেশের ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা। ব্যাট প্যাচের দৈর্ঘ্য যত দীর্ঘই হোক, 100 ওয়ানডে ম্যাচ খেলা মুখের কথা নয়। ওর অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করছে বাংলাদেশের ক্রিকেটকে। তবে ম্যাচ আর পরিসংখ্যানের পাতায় তার ছাপও চাই, কারণ লিটন এখন আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত। খালিদ জামিল, 71। দলবদলে বড় চমক লেজেন্ডস অফ রূপগঞ্জের। সাদা বলের 2 অধিনায়ককে দলে ভিড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাবটা। তবে শঙ্কা জাগছে লিটন দাস, মেহেদী হাসান মিরাজকে মাঠে পাওয়া যাওয়া নিয়ে। ন্যাশনাল ডিউটির জন্য খেলতে না পারলেও অধিনায়ক হতে পারেন মিরাজ। আবু নাইমের রিপোর্ট। পেয়ে হারানোর বেদনাটাই যেন পোহাতে চায় ঢাকা প্রিমিয়ার লিগের দল লেজেন্ডস অব রূপগঞ্জ। সাদা বলের 2 অধিনায়ককেই ডেরায় ভিড়িয়ে চমক দেখিয়েছে ক্লাবটি, কিন্তু আড়ালে বসে যেন হাসছে পাকিস্তান সিরিজ। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ন্যাশনাল ডিউটি, দেন ওখান থেকে বের হয়ে যে কটা গেম আমরা সুযোগ পাবো আমরা চেষ্টা করব ক্লাবকে কিভাবে হেল্প করা যায়। জাতীয় দলের ডিউটি যখন প্রথম কথা, তখন টেস্ট দলের নিয়মিত মুখ লিটন মিরাজের জন্য ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সুযোগ কম। কেননা ডিপিএল শুরু 4 তারিখ, আর এর আগে শুরু পাকিস্তানের বিপক্ষে জোড়া টেস্টের প্রস্তুতি। 2 ভেন্যুতে খেলা, সিরিজ শেষ হতে হতে আবার কেটে যাবে মে মাসের প্রথম 3 সপ্তাহ। আর ততক্ষণে লেজেন্ডস অব রূপগঞ্জ টুর্নামেন্টে লিটন মিরাজদের ছাড়া বেশ কিছু ম্যাচও খেলে ফেলবে। আইকন হয়েও তাই হাতে গোনা কয়েকটা ম্যাচই ভাগে পাবেন লিটন মিরাজরা। নির্ভর করে কখন তারা ক্রিকেট ন্যাশনাল টিম থেকে তারা রিলিজ পায়, এবং তার রিলিজ পাওয়ার পরে কখন আমার টিমের সাথে ফিকচার মিলে সে কটা ম্যাচ তারা খেলবে। যে কটা অ্যাভেলেবেল থাকে সবই খেলবে। ম্যাচ খেলার সংখ্যাটা হতে পারে কম, তবে দুজনের মধ্যে একজনকে অধিনায়ক করার কথা বললে সে নামটা আসবে কার? মালিক পক্ষ ভারটা ছেড়ে দিলেন দলের 2 বড় তারকার ওপর। দুজনেই ক্যাপ্টেন, ওরা ডিসিশন নেবে কে ক্যাপ্টেন। না এই যে 50 ওভারে ক্যাপ্টেন আছে, ওরা কে ক্যাপ্টেন। আর ওরা না থাকলে আমরা হয়তো বা চিন্তা করছি যে এদের বাইরে যারা অ্যাভেলেবেল আছে, আমাদের ন্যাশনাল টিমের আরও প্লেয়ার আছে, নাসুম আছে, শেখ মেহেদি আছে, তারপরে আমাদের শরীফুল আছে, অনেক অ্যাভেলেবেল যারা থাকবে ওদের মধ্যে থেকে একজন ক্যাপ্টেন হবে ইনশাআল্লাহ। জাতীয় দলে একসাথে খেললেও প্রিমিয়ার লিগে খেলা হয়নি লিটন মিরাজের। রূপগঞ্জের ডেরায় 2 টাইগার স্বপ্নটাও দেখছেন একই। সুযোগ পেলে নিজেদের সেরাটা দিয়ে দলকে করতে চান চ্যাম্পিয়ন। শিরোপা জেতার জন্য ভালো দলও গড়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। নাসুম, শেখ মাহিদি, শরীফুলদের সাথে সাইফ হাসানের মতো তারকারাও আছে লেজেন্ডসে। শিরোপা জেতার সব উপকরণই আছে লেজেন্ডস অফ রূপগঞ্জের। অপেক্ষাটা এখন মাঠের লড়াইয়ে সেরাটা দেয়ার। আবু নাইম, 71। আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায়ের ইতি টেনেছেন পেসার রুবেল হোসেন। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে তাকে সম্মাননা জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও পুরোপুরি ক্রিকেট ছাড়ছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে জানান, এখন থেকে কেবল ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন। 2021 সালের এপ্রিলে সবশেষ নিউজিল্যান্ড সফরের দলে জায়গা হয়েছিল রুবেলের। 2020 সালের পর থেকে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেননি রুবেল। রাজশাহীতে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের 3 ম্যাচ ওয়ানডে সিরিজ। দুপুরে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে হয়েছে ট্রফি উন্মোচন। ঘরের মাঠে সব সুবিধা নিতে চায় বাংলাদেশ, স্বাগতিকদের ছেড়ে কথা বলবে না শ্রীলঙ্কাও। নিজেদের সামর্থ্যের বিশ্বাস আছে লঙ্কানদের। টাইগ্রেসদের জন্য সহজ হবে না সিরিজ জয়। লক্ষ্যটা ভালো ক্রিকেট খেলার। সামনে টি-20 বিশ্বকাপ, সেই প্রস্তুতিও নিতে চায় নিগার সুলতানা জ্যোতিরা। রাজশাহীর উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি হওয়ায় নিজেদের ঝালিয়ে নেওয়ার কাজটা ভালোভাবেই করতে পারবে বাংলাদেশ। সোমবার সকাল 9:30টায় খেলা শুরু।
টি-20 সিরিজ যেহেতু আছে সেটা সিলেটে হবে এবং আমি বলবো ওয়ার্ল্ড কাপের আগে এই সিরিজটা আমাদের জন্য খুব ভালো একটা প্রিপারেশন হবে, কারণ এর আগে যতগুলো ওয়ার্ল্ড কাপ খেলেছি এর আগে আমাদের কোনো ওয়ার্ল্ড কাপের আগে আমরা ইন্টারন্যাশনাল সিরিজ ওইভাবে পাইনি, বাট এবার পাচ্ছি। সো এটা আমাদের টিমের জন্য বলবো একটা বড় অপরচুনিটি নিজেদেরকে ওয়ার্ল্ড কাপের আগে প্রিপেয়ার করা। হামজাদের কোচ হতে এখন পর্যন্ত বাফুফের কাছে প্রায় 300 জন সিভি জমা দিয়েছেন। এর মধ্যে কয়েকজনকে নিয়ে শর্টলিস্টও করে ফেলেছে ফেডারেশন। সম্ভাব্য সেই কোচদের সিভি এসেছে খেলাযোগের হাতে, যাদের প্রোফাইল চোখ কপালে তোলার মতো। হামজাদের কোচ হওয়ার দৌড়ে যারা সবচেয়ে এগিয়ে আছে তাদের সিভিগুলো উল্টে পাল্টে দেখেছেন সহকর্মী শেখ আশিক। বিস্তারিত খেলাযোগের এক্সক্লুসিভ রিপোর্টে। হামজা চৌধুরীদের কোচ হওয়ার জন্য এখন পর্যন্ত প্রায় 300 জন সিভি জমা দিয়েছেন বাফুফের কাছে, যার বেশিরভাগ সিভি এসেছে স্পেন আর জার্মানি থেকে। এই প্রায় 300 সিভির একটা শর্ট লিস্টও করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আর সেই শর্ট লিস্টেড সিভির একটা অংশ চলে এসেছে খেলাযোগের হাতে। এমন কোচও সিভি জমা দিয়েছেন যিনি একটা দলের দায়িত্ব নেওয়ার সময় সেই দলটার ফিফা র্যাঙ্কিং ছিল 53, আর যখন ঠিক 3 বছর পর তিনি সেই দলের দায়িত্ব ছাড়েন তখন তাদের ফিফা র্যাঙ্কিং 33। বোঝাই যাচ্ছে কেমন সব হাই প্রোফাইল কোচ সিভি জমা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ইমেইল অ্যাড্রেসে। খেলাযোগের হাতে আসা শর্টলিস্টেড সিভিগুলো দেখলে আপনার মাথা ঘুরে যাবে। হামজা সমিতদের মাস্টার হতে এমন সব হাই প্রোফাইল কোচ সিভি জমা দিয়েছেন, সত্যি অবিশ্বাস্য। আবার শুধু ইউরোপই নয়, সিভি পড়েছে ব্রাজিল, আর্জেন্টিনা থেকেও। আছেন হাঙ্গেরিকে 44 বছর পর ইউরোতে কোয়ালিফাই করানো কোচ। এমন কোচও আছেন যিনি 3 বছর কোচিং করানোর পর 2022 সালে যে দলটার দায়িত্ব ছাড়েন তারা 8 বার বিশ্বকাপে খেলেছে। আছেন রোনালদোর ক্লাব আল নাসরের সাবেক অ্যাসিস্ট্যান্ট কোচ। বরুশিয়া মনশেন গ্লাডবাকের ডাগ আউটে দাঁড়িয়েছেন এমন কোচের সিভিও দেখাতে চলেছে খেলাযোগ। একটা সিভি নিয়ে কথা না বললেই নয়। আন্তোনিও কনসেইসাও খেলেছেন পর্তুগাল ন্যাশনাল টিমে, 100-র উপর ম্যাচ খেলেছেন এফসি ব্রাগার হয়েও, ছিলেন ওই ক্লাবের কোচের দায়িত্ব। তবে ন্যাশনাল টিমের কোচ হিসেবে তার সাম্প্রতিক সাফল্য দুর্দান্ত। 8 বার বিশ্বকাপ খেলা ক্যামেরুনের কোচের দায়িত্ব তিনি নিয়েছিলেন 2019 সালে, তখন দলটার ফিফা র্যাঙ্কিং ছিল 53। আর 2022-এ কনসেইসাও যখন দায়িত্ব ছাড়েন ক্যামেরুন তখন 33 নম্বরে। তার আন্ডারে ওই বছরই আফগানে ব্রোঞ্জ মেডেল জেতে ক্যামেরুন। এমন একজন কোচের অপেক্ষাতেই তো ছিল বাংলার ফুটবল ভক্তরা। বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক ডিফেন্ডার, যার কোচিং ক্যারিয়ারের বড় একটা অংশ জুড়ে আছে হাঙ্গেরি। এবার সেই ব্রেন্ট স্টর্কের সিভি দেখাতে চলেছে খেলাযোগ। 63 বছর বয়সী কোচ বায়োডাটা পাঠিয়েছেন বাফুফের কাছে। এই কোচের কল্যাণে 2016-তে 44 বছর পর হাঙ্গেরি ইউরোতে কোয়ালিফাই করে খেলে রাউন্ড অফ 16-এও। হাঙ্গেরির যুব দলকে বিশ্বকাপের শেষ 16-তে নেয়ার কীর্তিও আছে তার। রোমানিয়া ও বেলজিয়ান লিগেও সাফল্য আছে এই কোচের। চ্যাম্পিয়ন্স লিগে খেলা জিএনকেরও হেড কোচ ছিলেন তিনি। ছিলেন 3 জার্মান ক্লাব স্টুটগার্ট, উলসবার্গ আর বরুশিয়া ডর্টমুন্ডের অ্যাসিস্ট্যান্ট কোচও। বাংলাদেশ ন্যাশনাল টিমের অনেক ফুটবলার থেকে শুরু করে ভক্ত সাধারণ অনেকের মনেই একটা ভয় আছে, হাভিয়ার কাবরেরাকে আবার নতুন করে নিয়োগ দিয়ে বসবে না তো বাফুফে। এই ভয়টা থাকার পেছনেও কারণ আছে, তবে তাদের জন্যই বলতে চাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোচদের সিভির যে শর্ট লিস্টটা করেছে সেই শর্ট লিস্টে কাবরেরার নাম নাই। অর্থাৎ বোঝাই যাচ্ছে হাভিয়ার কাবরেরাকে নতুন করে দেখার আর কোনো সুযোগ নাই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে। এমন সব কোচরা সিভি দিয়েছেন 200 জনের শর্ট লিস্ট করলেও হয়তো কাবরেরার জায়গা হতো না। খেলাযোগের হাতে আসা আরো একটা সিভি দেখা যাক। এই যেমন সাভাল আসলো, ইউএফা প্রো লাইসেন্সধারী এই কোচ ইউরোপের দল লিথুয়ানিয়ার দায়িত্ব সামলেছেন। ছিলেন উগান্ডারও হেড কোচ, সাথে ছিলেন হাঙ্গেরির অ্যাসিস্ট্যান্ট কোচ। ক্লাব কোচ হিসেবে ইউরোপা লিগের অভিজ্ঞতা আছে। আছে বরুশিয়া মনশেন গ্লাডবাকের কোচিং করানোর এক্সপেরিয়েন্সও। দেশের ফুটবল ভক্তদের দীর্ঘদিনের আক্ষেপ হয়তো ঘুচতে চলেছে এবার। সব ঠিক থাকলে বাংলাদেশ পেতে চলেছে তার ইতিহাসের সবচেয়ে সেরা কোচ। তবে প্রসেসিং যতই আগাচ্ছে একটা জটিলতাও বাড়ছে। এখানে সবচেয়ে অনিশ্চয়তা বাজেট। কারণ যতই হাই প্রোফাইল কোচের সিভি পড়ুক, যদি বাজেটে কুলানো সম্ভব না হয় তখন ইচ্ছা থাকা সত্ত্বেও বাফুফে তাকে নিয়োগ দিতে পারবে না। তবে আশার খবর এই যে এখন পর্যন্ত সবকিছুই ঠিকঠাক আছে, বাকিটা সময়ের উপরই তোলা থাক। শেখ আশিক, 71, ঢাকা।
একাই সব সিদ্ধান্ত নেন বাফুফের নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এক্সিকিউটিভ কমিটির কাউকে গোনাই ধরছেন না। সালাউদ্দিন আমল থেকে কমিটি চালিয়ে আসা এই প্রধান। এমন বিস্ফোরক অভিযোগে উঠে এসেছে বাফুফের আলোচনা সভায়। রবিবার প্রায় 19 এজেন্ডা নিয়ে আলোচনা করার কথা থাকলেও তা সম্ভব হয়নি সময় স্বল্পতায়। আলোচনাই হয়নি জাতীয় দলের হেড কোচ নিয়োগ ইস্যু নিয়ে। হাসান সজীবের রিপোর্ট। বাফুফের কার্যনির্বাহী কমিটির ষষ্ঠ সভায় ছিল 19টা এজেন্ডা, কিন্তু রবিবার প্রায় 4 ঘন্টা ধরে আলোচনা করলেও জাতীয় দলের হেড কোচ ইস্যুতে আলাপ করার সুযোগই মেলেনি বাফুফের। আমাদের আজকে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির কোনো রকমের কোনো কিছু ছিল না, যার পরিপ্রেক্ষিতে আজকের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় নাই, কোনো আলাপ আলোচনা হয় নাই। হেড কোচ নিয়ে যে আলোচনা সেটা আজকে এজেন্ডা আলোচিত হয়নি, সেটা আমাদের পরবর্তীতে আলোচনা হবে মিটিংয়ে। যেহেতু আমাদের এখনও কোচদের সিভি জমা দেওয়ার সময় আছে। হেড কোচ ইস্যুতে এদিন আলোচনা না হলেও বাফুফের এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে ঝড় উঠেছে নারী উইং নিয়ে। অভিযোগ, সকল সিদ্ধান্ত একাই নেন মাহফুজা আক্তার কিরণ। ফেডারেশনের কারো সঙ্গে কোনো আলোচনার প্রয়োজনই মনে করেন না তিনি। তাতে ক্ষুব্ধ কার্যনির্বাহী কমিটির সদস্যরা। এতে ভেঙে যাবার শঙ্কা দেখা দিয়েছে নারী উইং কমিটির। তবে কেবল নারী উইং কমিটি নয়, জাকির হোসেন চৌধুরীর প্রকিউরমেন্ট কমিটির কাজ নিয়েও সন্তুষ্ট নয় ফেডারেশন। এই কমিটিও ভাঙনের পথে। আরেকটা বড় সমস্যার নাম গ্রাউন্ডস কমিটি, যা এখনো গঠিতই হয়নি। ফলে মাঠের নানা সমস্যায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে ফেডারেশনকে। এসবের সলিউশন খুঁজছেন তাবিদ আওয়াল। এর বাইরে আলোচনা থেকে এসেছে বেশ কিছু সিদ্ধান্ত, যেমন আগামী বছর থেকে হবে 5টি লিগ, তৈরি হয়েছে বাৎসরিক ক্যালেন্ডারও। সেই সঙ্গে 22 মে নির্ধারিত হয়েছে বাফুফের এজিএম এর দিনক্ষণ। কিন্তু নানা জটিলতায় এবছরও হচ্ছে না স্বাধীনতা কাপ। আমরা যখন ক্যালেন্ডার তৈরি করি তখন কিন্তু জাতীয় নির্বাচনের ঘোষণা আসেনি, আমরা কিন্তু সেভাবে ক্যালেন্ডার তৈরি করেছিলাম। তারপরে জাতীয় নির্বাচন চলে আসলো, নির্বাচনের কারণে আমাদেরকে খেলাধুলো পিছাতে হয়েছে। তো এই সমস্ত আশা করছি, যেহেতু এখন একটা স্থিতিশীল সরকার আসছে, নির্বাচিত সরকার আসছে, আমরা আমাদের ক্যালেন্ডারে যে সমস্ত টুর্নামেন্টগুলো রেখেছি সেগুলো আমরা যথাসময়ে করতে পারবো। বুধবার ফের আলোচনায় বসবে এক্সিকিউটিভ কমিটি। সে সভায় বাকি বিষয়ে সিদ্ধান্তের আশ্বাস। হাসান সজীব, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।